সিটি অফ জয় নামে পরিচিত কলকাতা আজ পশ্চিমবঙ্গের একমাত্র শহরে পরিণত হয়েছে, যেখানে শিল্প, সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটু আভাস অবশিষ্ট রয়েছে। একসময় সমগ্র বিশ্বের অর্থনীতির সাথে প্রতিযোগিতা করা বাংলা আজ এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে যেখানে শুধু দারিদ্রতা, বেকারত্ব ও নিরাশা ছেয়ে আছে। একদিকে 17 এবং 18 শতকে এই রাজ্যটি যেমন তাঁত এবং বস্ত্রশিল্পের জগতে নাম অর্জন করেছিল, তেমনি অন্যদিকে 19 এবং 20 শতকে বাংলা ভারতকে অনেক মহান বুদ্ধিজীবী এবং স্বাধীনতা সংগ্রামীও দিয়েছে। রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বহু মহান লেজেন্ড এই বাংলার মাটিতেই জন্মেছিলেন। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের কারণে এই রাজ্যটি ব্রিটিশদের সম্পদের উৎস ছিল এবং ভারতের রাজধানী হিসেবে মর্যাদা পেয়েছিল। সব মিলিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন থেকে শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বাংলা অনেক উত্থান পতন দেখেছে। কিন্তু এত সমৃদ্ধশালী ইতিহাস থাকার পরেও আজ বাংলা ক্যাপিটাল ক্রাইসিস, বেকারত্ব এবং দারিদ্রতার সাথে লড়াই করছে। যে বাংলাকে একসময় ভারতের সবচেয়ে ধনী রাজ্য বলা হতো, সেই বাংলা কেন আজ দরিদ্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? যে বাংলাকে একসময় শিল্প বিপ্লবের কেন্দ্র বলা হতো, সেই বাংলা কেন আজ এত বড় শিল্প ব্যর্থতায় পরিণত হলো? কী কারণে এমন সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য থাকার পরেও আজ বাংলা উন্নয়নের শেষ নিঃশ্বাস নিচ্ছে? আজ ভারতের এই উজ্জ্বল রাজ্যের গৌরব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ভারতের সমৃদ্ধ বাণিজ্য, রিচনেস এবং স্বর্ণযুগের সবচেয়ে বড় আভাস একসময় বাংলায় দেখা গিয়েছিল। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সবচেয়ে উর্বর ভূমির উপর থাকার কারণে এই রাজ্যটির কৃষি, বাণিজ্য ও বস্ত্রশিল্প বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল। এখানে অবস্থিত সমৃদ্ধ বিশাল ডেল্টা বাংলার অর্থনৈতিক উন্নতির জন্যে এতটাই উপকারী হয়েছিল যে বাংলা প্রথম থেকেই একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে রয়ে গিয়েছে। একদিকে বঙ্গোপসাগর এবং অন্যদিকে হিমালয় থেকে সুন্দর উপত্যকাগুলি সর্বদা বাংলাকে সমৃদ্ধ ও সুন্দর করে তুলেছে। দ্বিতীয় শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এখানকার সিল্ক রুট থেকে বাংলায় তৈরি হওয়া সিল্ক, কটন এবং হস্তশিল্পের দ্বারা নির্মিত জিনিসগুলি বাইরের দেশে পাঠানো হতো। ভালো যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে অনেক ইউরোপীয় ভ্রমণকারীও দক্ষিণ পূর্ব এশিয়া যাওয়ার জন্যে এই রাস্তাটি ব্যবহার করত। যাওয়ার সময় তাদের ভ্রমণ ডায়েরিতে বাংলার বস্ত্রশিল্পকে টপ ক্লাস হিসেবে বর্ণনা করা হয়েছে। পঞ্চদশ শতকের একটি পর্তুগিজ ভ্রমণকারীও বাংলার উৎপাদন ব্যবস্থার প্রশংসা করেছিলেন। ব্রিটিশরা আসার আগে বাংলার তাঁত শিল্প অত্যন্ত গর্বের সাথে চলছিল। বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো তার ভ্রমণ ডায়েরিতে বাংলার কথা উল্লেখ করে এখানকার বস্ত্রশিল্পের প্রশংসা করেছিলেন। বিশেষ করে ইউরোপীয়রা ঢাকা শহর ও সোনারগাঁওর মুসলিম এবং মালদা ও শান্তিপুরের মলমল খুবই পছন্দ করতেন। সম্ভবত এই কারণেই এশিয়ার 80% রপ্তানি হওয়া সিল্ক বাংলাতেই উৎপাদন করা হতো। এছাড়াও বাংলা তার টপ ক্লাস হস্তশিল্পের জন্যও সারা বিশ্বে বিখ্যাত ছিল। এত সমৃদ্ধ ব্যবসার কারণেই অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ভারতের জিডিপি বিশ্বের জিডিপির 25% ছিল, যেখানে বাংলার একটি বড় অবদান ছিল। 1575 সাল থেকে ব্রিটিশ শাসনের আগমন পর্যন্ত বাংলায় মুঘল সাম্রাজ্যের শাসন ছিল। সেই সময় বাংলা প্রদেশ, বিহার, উড়িষ্যা ও বাংলাদেশের সমন্বয়ে ভারতের সবচেয়ে বড় কৃষিভিত্তিক রাজ্য ছিল, যেখানে মুসলিম, পাট ও নানা রকমের চাল ও সবজি উৎপাদন করা হতো। বাংলার সমৃদ্ধি দেখে মুঘল সম্রাট আকবর এটিকে জয়লাভ করে মুঘল সাম্রাজ্যের আওতায় আনে। মুঘল শাসনকালেও বাংলা অনেক উন্নতি করেছিল। বিশেষ করে সল্ট পিটারকে ইউরোপ, আফিমকে ইন্দোনেশিয়া এবং কাঁচা রেশমকে জাপান ও নেদারল্যান্ডে রপ্তানি করা হতো। এছাড়াও বাংলা সেই সময় শিল্প, সংস্কৃতি, চিত্রকলা ও সঙ্গীত ঐতিহ্যের জন্যও পরিচিত ছিল। মাছ এখানকার সবচেয়ে রুচিকর খাবার হিসেবে পরিচিত। এই জন্য আজও পর্যন্ত বাংলায় বিভিন্ন জাতের মাছকে পছন্দ করা হয় এবং তখনও করা হতো। কখনো হিন্দু, আবার কখনো মুসলিম সাম্রাজ্যের অংশ হওয়ার জন্যে বাংলায় বৈচিত্র্যের কমতি ছিল না। ফরাসি পরিব্রাজক ফ্রান্সিস বার্নিয়া তার ভ্রমণ ডায়েরিতে বলেছিলেন, সপ্তদশ শতাব্দীর বাংলা মিশরের থেকেও ধনী ও সমৃদ্ধ ছিল। নিজস্ব সৌন্দর্য, সম্পদ, বৈচিত্র্য ও গঙ্গার উর্বর সমভূমিতে থাকার কারণে ঐতিহাসিকভাবে বাংলায় অনেক শাসকের আধিপত্য ছিল এবং সম্ভবত এই কারণেই ব্রিটিশরা ভারতকে শাসন করার জন্যে বাংলাকেই বেছে নিয়েছিল। 1500 খ্রিস্টাব্দে চট্টগ্রামে প্রথমবার যখন পর্তুগিজরা এসেছিল তখন বাংলার সমৃদ্ধ দেখে তারা অবাক হয়ে যায়। এরপর 1528 সালে তারা বাংলায় ব্যবসা করার লাইসেন্স পায়।
শীঘ্রই তারা বাংলার সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে এবং আস্তে আস্তে তারা বাংলা দখল করে নেয়। এই সময় বাংলা মুঘল সাম্রাজ্যের এক বিশেষ প্রদেশ ছিল। পর্তুগিজদের এরকম ব্যবহার মুঘল সাম্রাজ্য পছন্দ করেনি, যার জন্য শাহজাহানের আমলে 1632 সালে মুঘল সাম্রাজ্য পর্তুগিজদের পরাজিত করে বাংলা থেকে তাড়িয়ে দেয়। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন পর্যন্ত বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে থাকে। বাংলার রাজনীতি এবং ব্যবসা বাণিজ্যে শক্ত দখল প্রতিষ্ঠার কাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল। তারা বাংলায় প্রথম বসতি হুগলিতে স্থাপন করে এবং আস্তে আস্তে তারা বাংলাকে তাদের ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে পরিণত করে। প্রথম দিকে ক্ষমতা, রাজনীতি এবং বাণিজ্যকে কেন্দ্র করে ব্রিটিশদের পর্তুগিজ, ডাচ এবং ফরাসিরা প্রতিযোগিতা দিয়েছিল। কিন্তু 1690 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার ভিত্তি স্থাপন করে। কলকাতাকে তারা বাণিজ্যিক বসতিতে পরিণত করে এবং বাংলা থেকে তারা প্রতি বছর লক্ষাধিক টাকার বাণিজ্য শুরু করে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 50 লক্ষ টাকার বাজেট নিয়ে ব্যবসা শুরু করে। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর মুনাফা অর্জন করে এবং বাংলার উপর তাদের নিয়ন্ত্রণও প্রতিষ্ঠিত হয়। যদিও বাংলায় তাদের প্রকৃত নিয়ন্ত্রণ তখন প্রতিষ্ঠিত হয়েছিল যখন তারা 1757 সালের পলাশীর যুদ্ধে এবং 1764 সালের বক্সারের যুদ্ধে বড় জয়লাভ করে। এর ফলে বাংলার ক্ষমতা ব্রিটিশদের হাতে চলে যায় এবং বাংলার সম্পদ এবং সম্পদের অত্যাধিক শোষণের ক্ষমতাও ব্রিটিশদের হাতে চলে যায়। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশরা বাংলা এবং নবাবের কোষাগার এমনভাবে লুট করেছিল যে যখন রবার্ট ক্লাইভ ব্রিটেনে যায় তখন তিনি কোটি কোটি টাকার সম্পত্তি সেখানে নিয়ে গিয়েছিলেন। বাংলা থেকে যখন এইরকম টাকা পয়সা ও সোনারূপ ব্রিটেনে নিয়ে যাওয়া হয় তখন এরই সাহায্যে সেখানে শিল্প বিপ্লব শুরু হয়, যার ফলে ব্রিটিশদের বস্ত্রশিল্প দ্রুত অগ্রসর হয়, যার নেতিবাচক প্রভাব বাংলায় এসে পড়ে। এছাড়াও যখন দিল্লির মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে তখন ভারতের রাজধানী আস্তে আস্তে কলকাতায় স্থানান্তরিত হয়। কলকাতা ব্রিটিশদের রাজধানীতে পরিণত হয়। যেহেতু বাংলার ক্ষমতা সেই সময় ব্রিটিশদের হাতে ছিল, তাই বাংলার রাজস্ব অধিকারকে শোষণ করা ব্রিটিশদের জন্য আরও সহজ হয়ে গিয়েছিল। কৃষি থেকে আসা সমস্ত রাজস্ব সেই সময় ব্রিটিশদের কাছে যেতে শুরু করে, যা দিয়ে তারা ভারতের কাঁচামাল কিনতে আরম্ভ করে, যেগুলি পরে আবার আন্তর্জাতিক বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করা হয়। এটি বাংলার সাথে হওয়া একটি বড় শোষণ ছিল, কারণ যে পণ্যকে কেনার জন্যে ব্রিটিশরা প্রথমে সোনা ও রূপো ব্রিটেন থেকে আনত, এখন সেই পণ্যকেই তারা বাংলা থেকে আদায় করা রাজস্ব থেকে কিনতে আরম্ভ করে। এছাড়াও বাংলা থেকে আসা রাজস্বকে ব্রিটিশরা ভারতের সম্প্রসারণের জন্যও ব্যবহার করে। ব্রিটিশ সেনাবাহিনী এবং যুদ্ধের খরচও বাংলার অর্থনীতির উপর এসে পড়ে, যার জন্য অন্যান্য প্রদেশের চেয়ে বাংলাকে বেশি শোষণ করা হয়েছিল। ব্রিটিশ শাসনের সময় বাংলার বস্ত্রশিল্প ও তাঁত শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেগুলি ব্রিটিশরা ভারতে আসার আগে বিশ্বব্যাপী বিকাশ লাভ করেছিল। ব্রিটিশদের বস্ত্রশিল্পকে উন্নত করার জন্য ব্রিটেন ভারতের বস্ত্রশিল্পের উপর অনেক বিধিনিষেধ আরোপ করে। এছাড়াও এগুলির উপর হাই কাস্টম ডিউটি চার্জ লাগানো হয়, যাতে ভারতের কাপড়কে বিদেশের বাজারে সীমিত করা যায়। অনেকবার তো ভারতের বস্ত্রায়ন শিল্পের জনপ্রিয়তা দেখে ব্রিটিশরা বস্ত্রশিল্পের উপর ব্যান লাগু করে দেয়, কিন্তু ভারতীয় কাপড়ের এত চাহিদা ছিল যে ব্রিটিশরা এই ব্যান সরাতে বাধ্য হয়। এরপর ব্রিটিশরা অন্য কৌশলের মাধ্যমে ব্রিটেনে তৈরি হওয়া সস্তা কাপড় বাংলায় প্রবেশ করায়। এই সমস্ত কাপড়কে ভারতে সস্তায় বিক্রি করা হয়, যার ফলে ভারতের বস্ত্রশিল্পের দেশীয় বাজার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। বাংলার বস্ত্র ও তাঁত শিল্প একইভাবে ধ্বংস হয়। এরপর মুর্শিদাবাদ ও ঢাকাতে কর্মরত সমস্ত রেশম তাঁতিদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারখানার বাইরে বসতে নিষেধ করে দেয়, যার ফলে এইসব কর্মীরা ব্রিটিশ কারখানায় কাজ করতে বাধ্য হয়। তাঁতি সম্প্রদায়ের অবস্থা এই সময় খুবই খারাপ হয়ে যায়। বাংলার তাঁতি সম্প্রদায় বলতে গেলে ধ্বংসের মুখে পড়ে যায়। ব্রিটিশদের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল ভারতে একচেটিয়া শাসন প্রতিষ্ঠা করা, যাতে ব্রিটেন একটি শক্তিশালী দেশে পরিণত হতে পারে। যদিও এর সবচেয়ে বড় দাম দিয়েছিল বাংলার কৃষি সেক্টর ও কৃষকরা, যাদেরকে চরম শোষণের শিকার হতে হয়। 1793 সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন, যা মূলত একটি রাজস্ব ব্যবস্থা ছিল। এই ব্যবস্থা অনুসারে কিছু জমিদারকে জমির মালিক বানানো হয় এবং ভূমি রাজস্ব স্থির করে দেওয়া হয়। উৎপাদন না হলেও ব্রিটিশদেরকে স্থির ভূমি রাজস্ব দেওয়া বাধ্যতামূলক ছিল। বেশিরভাগ সময় এই ভূমি রাজস্ব এত বেশি ছিল যে জমিদারকে কৃষকদের শোষণ করতে হতো। এই ভূমি রাজস্ব ব্যবস্থা পরিকল্পিতভাবে বাংলার কৃষিক্ষেত্রকে ধ্বংস করে দেয়। এর ফলে কৃষক আরও দরিদ্র হয়ে ওঠে এবং নিজেদের মৌলিক সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্যে জমিদারের ইচ্ছার উপর জীবনযাপন নির্ভরশীল হয়ে ওঠে।
যদিও এত কিছুর পরেও ব্রিটিশরা বাংলার সম্পদ আহরণ বন্ধ করেনি। 1770 থেকে 1943 সাল পর্যন্ত আস্তে আস্তে ব্রিটিশরা বাংলাকে এমন পর্যায়ে নিয়ে আসে যে সেই সময়ের মধ্যে বাংলা দুটি বড় বড় দুর্ভিক্ষের সম্মুখীন হয়। প্রথম দুর্ভিক্ষ 1770 সালে আসে, যা মূলত ব্রিটিশদের শোষণমূলক রাজস্ব ব্যবস্থার জন্য হয়েছিল। 1769 সালে বর্ষা ভালো না হওয়ার জন্যে যেখানে বাংলা এবং বিহারে ভয়ঙ্কর খরা হয়, সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন গুটি বসন্তের মহামারী সারা বাংলায় ছড়িয়ে পড়ে। এই দুর্ভিক্ষের ফলে বাংলার 1/3 জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এই ভয়ঙ্কর অবস্থায়ও বাংলার দরিদ্র কৃষকদের থেকে ব্রিটিশরা 30% ভূমি রাজস্ব কর আদায় করে, যার ফলে বাংলার মানুষ অনাহারে মরতে শুরু করে। একইভাবে 1943 সালে বাংলা আবার এক মহা দুর্ভিক্ষের কবলে পড়ে, যা বাংলার কৃষিক্ষেত্রকে শেষ করে দেয়। এই দুর্ভিক্ষের সময় বাংলার প্রায় 30 লক্ষেরও বেশি মানুষ অনাহারে মারা যায়। যদিও এই দুর্ভিক্ষের দোষ বাংলায় হওয়া খরার উপর চাপানো হয়, কিন্তু সত্য হলো এটা যে ব্রিটিশদের লুটপাট করার রাজনীতির ফলে বাংলা তার নিজস্ব তৈরি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষ ক্ষুধার জ্বালায় মারা যায়। এই সময় বাংলায় চালের দাম 300% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। বৃদ্ধি পাওয়া মুদ্রাস্ফীতির সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা নিজের সেনাবাহিনীর জন্য খাদ্য সাপ্লাইয়ের উদ্দেশ্যে বাংলার খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় আর বাংলার মানুষদের অনাহারে মরার জন্য ছেড়ে দেয়। 1874 সালে আসামকে ব্রিটিশরা বাংলা থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর 1912 সালে বিহার ও উড়িষ্যাও বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছেদের কারণে যেখানে ইতিমধ্যেই বাংলার হাত থেকে আসামের চা বাগান বেরিয়ে যায়, সেখানে অন্যদিকে বিহার ও উড়িষ্যা বিচ্ছিন্ন হওয়ার জন্যে খনিজ সমৃদ্ধ প্রদেশগুলিও বাংলার বাইরে চলে যায়। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় ভুল 1947 সালে দেশভাগ ছিল, যার ভিত্তি অনেক আগেই ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশরা হিন্দু মুসলিমদের মধ্যে যে ধর্মীয় ব্যবধান তৈরি করেছিল, তার জন্যই 1947 সালে দেশভাগের সময় বাংলার দুটি ভাগ দেখা যায়। বাংলার পূর্ব ভাগ, যেটি মূলত মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, সেটি পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়। অন্যদিকে হিন্দু অধ্যুষিত পশ্চিম অংশকে আজ পশ্চিমবঙ্গ বলা হয়। ভারত ও পাকিস্তানের বিভাজনের কারণে বাংলার পাট শিল্প বিরাট ক্ষতির সম্মুখীন হয়, যেটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বিকাশ লাভ করছিল। দেশভাগের পর সমস্ত পাট মিল পশ্চিমবঙ্গের অংশ তো হয়ে যায়, কিন্তু 75% কাঁচামাল পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়। দুটি দেশের মধ্যে দূরত্বের কারণে পূর্ব পাকিস্তান থেকে কাঁচামাল আসা বন্ধ হয়ে যায়। এরই সাথে পূর্ব পাকিস্তান পাটের উপর এত ভারী কর আরোপ করে যে পাটকলগুলির কাছে কাঁচামাল কেনা কঠিন হয়ে দাঁড়ায়। ভারী কর আরোপ করার সাথে সাথে পাটের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যার ফলে পশ্চিমবঙ্গে পাটের চাহিদা কমে যায়। এর কারণে কলকাতায় 1 বছরে 5টি পাটকলকে বন্ধ করে দিতে হয়। যদিও প্রথম দিকে ভারত ও পাকিস্তান বাণিজ্যে একে অপরকে সহযোগিতা করেছিল, তবে ধারাবাহিকভাবে সংঘাতের ফলে উভয় দেশ একে অপরের মুখোমুখি হতে শুরু করে। এছাড়াও পশ্চিমবঙ্গের পাটশিল্প ধ্বংসের পেছনে নাইলন কাপড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই সিনথেটিক পণ্যের আবির্ভাবের সাথে বাজারে পাট পণ্যের চাহিদা কমতে শুরু করে, কারণ এই পণ্য বাজারে খুবই কম দামে পাওয়া যেত। এই জন্য মানুষ পাটের পরিবর্তে নাইলন ব্যবহার করা শুরু করে দেয়। ব্রিটিশদের থেকে স্বাধীনতা পাওয়ার পর পশ্চিমবঙ্গে যে ব্যবসা দ্রুত প্রসারিত হওয়ার সম্ভাবনা ছিল, সেটি সম্পূর্ণভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। 1947 সালে স্বাধীনতার সাথে সাথে পশ্চিমবঙ্গ যে সবচেয়ে বড় প্রবলেম দেখেছিল, সেটি ছিল উদ্বাস্তু সমস্যা। উর্বর জমির কারণে 19 এবং 20 শতক থেকেই পশ্চিমবঙ্গে অভিবাসী শ্রমিকদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল। 1947 সাল পর্যন্ত বাংলায় জনসংখ্যা 60 মিলিয়ন পর্যন্ত পৌঁছে যায়, যেখানে 35 মিলিয়ন জনসংখ্যা পূর্ব বাংলায় অবস্থান করত এবং বাকি 25 মিলিয়ন জনসংখ্যা পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু স্বাধীনতার ঠিক পরেই এখানে জনসংখ্যার এক বিশাল পরিবর্তন দেখা যায়, কারণ সেই সময় লক্ষ লক্ষ জনসংখ্যা পশ্চিমবঙ্গে আসছিল। এর ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতির উপর যে এক বিশাল চাপ পড়ে, শুধু তাই নয়, বরং পশ্চিমবঙ্গের সম্পদের উপরেও এক বিশাল টান পড়ে। অতি শোষণ, লুটপাট ও দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাওয়ার পরেও বাংলার অর্থনীতি অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো অবস্থায় ছিল। ভারতের শিল্প উৎপাদনে পশ্চিমবঙ্গের অংশ ছিল প্রায় 30%। 1947 থেকে 1958 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে নতুন নতুন শিল্প গড়ে উঠতে আরম্ভ করে। 1958 থেকে 1980 সাল পর্যন্ত বাংলার বার্ষিক বৃদ্ধির হার ছিল প্রায় 3.5%। এর পাশাপাশি বাংলার
সাক্ষরতার হারও যথেষ্ট ভালো ছিল। 1961 সালে বাংলার পার ক্যাপিটা ইনকাম মহারাষ্ট্রের থেকেও ভালো ছিল। এই রাজ্যের নেট ডোমেস্টিক প্রোডাক্টও মহারাষ্ট্রের থেকে বেশি ছিল। পশ্চিমবঙ্গের অর্থনীতির পারফরমেন্স এই বিষয়ের প্রমাণ ছিল যে এই রাজ্যটি ভালো কিছু করছে। কিন্তু কিছু সময় পর মহারাষ্ট্র বাংলার বৃদ্ধিকে ওভারটেক করে দেয়, কারণ এই রাজ্যের ব্যর্থ শিল্প গ্রোথকে আকর্ষণ করতে পারেনি, যার জন্য এই রাজ্যটি আস্তে আস্তে অন্যান্য রাজ্যের অর্থনৈতিক অবস্থার থেকে অনেক খারাপ পর্যায়ে চলে যায়। যে পশ্চিমবঙ্গের থেকে আশা করা হয়েছিল ভারতের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় অবদান রাখবে, সেই পশ্চিমবঙ্গের রাজনীতি এবং কিছু গুরুত্বপূর্ণ কারণের জন্য তার সেই গৌরব হারিয়ে ফেলে। পশ্চিমবঙ্গের শিল্পের পতনের অন্যতম কারণ হচ্ছে এখানকার রাজনীতি। 1947 সালের স্বাধীনতার ঠিক পরেই পশ্চিমবঙ্গে এবং কেন্দ্র সরকারে কংগ্রেস ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে সরকার বাংলার শিল্প বিকাশের জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি। উল্টে কেন্দ্র সরকার অবিলম্বে পাট থেকে পাওয়া শুল্কে রাজ্যের শেয়ার কমিয়ে দেয়। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্টেড ইনকাম ট্যাক্সের উপর বাংলার শেয়ার 20% থেকে কমিয়ে 12% করে দেয় এবং মহারাষ্ট্রের শেয়ার বাড়িয়ে 21% করা হয়। 1952 সালে সরকার ভারতে ফ্রাইড ইকুইলাইজেশন পলিসি চালু করে। এই পলিসির উদ্দেশ্য ছিল ভারতের সমস্ত রাজ্যে সমান শিল্পবৃদ্ধির হার ধরে রাখা, কিন্তু বাস্তবে এই নীতির মূল সুযোগ সুবিধা গুজরাট ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি পায়। এই নীতির অধীনে সরকার রেলপথের খনিজ এবং আয়রনের ফ্ল্যাট রেট একই করে দেয়। এর মানে হচ্ছে কয়লা ও খনিজকে যে কোনো রাজ্যে রপ্তানি করার জন্যে সবাইকে একই রেট দিতে হতো। এর ফলে বিহার, বাংলা এবং উড়িষ্যায় তৈরি হওয়া কোম্পানিগুলি গুজরাট ও মহারাষ্ট্রে গিয়ে নতুন করে শিল্প স্থাপন করে, যেখানে বড় বড় বন্দর এবং আরও অতিরিক্ত সুযোগ সুবিধা ছিল। এই নীতি বাংলার শিল্পে এমন নেতিবাচক প্রভাব ফেলেছিল যে যেখানে 1952 সালের আগে বাংলার কারখানার সংখ্যা গুজরাট ও মহারাষ্ট্রের চেয়ে বেশি ছিল, সেখানে 1956 সাল আস্তে আস্তে মহারাষ্ট্রে যত নতুন কারখানা খোলা হয়েছিল তার অর্ধেক কারখানাকে বাংলায় লাইসেন্স দেওয়া হয়। এই জন্য 1947 সালে বাংলার যে 27% উৎপাদন হতো তা কমে 1956 সালে গিয়ে 17% হয়ে যায়। 1956 থেকে 1977 সালের মধ্যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পতন সবচেয়ে বেশি হয়েছিল। এই সময় পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন ছিল, যদিও বাংলার অর্থনৈতিক পতনের আরও একটি অন্যতম কারণ ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। 1965 এবং 1971 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে দুবার যুদ্ধ হয়েছিল, যার ফলে ভারতীয় রেলে সরকারি বিনিয়োগ কমে যায়। 1965 সালে পশ্চিমবঙ্গের বড় জনসংখ্যা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কর্মরত ছিল। এছাড়াও বাংলার শিল্প সেই সময় এই শিল্পের উপর নির্ভরশীল ছিল। এই জন্য যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলওয়েতে বিনিয়োগ কমে যায় তখন এটি বাংলার ইঞ্জিনিয়ারিং শিল্পকেও প্রভাবিত করে। একদিকে যেমন পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর বিভিন্ন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল, তেমনি অন্যদিকে 1969 সালে বাংলার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন দেখা যায়। 1960-এর দশকের শেষ দিক থেকেই পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টির প্রভাব বাড়তে থাকে। কার্ল মার্কস এবং লেনিনের মতাদর্শ, যেটি মূলত কৃষক ও শ্রমিকদের অধিকারের কথা বলতো, সেটি বাংলার সাধারণ মানুষদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা সর্বদা একটি সমৃদ্ধশালী রাজ্য ছিল, কিন্তু সময়ের সাথে সাথে রাজ্যটি দরিদ্র ও দুর্দশার চরম শিকার হয়। সিপিআইএম সরকারের শিল্পবিরোধী নীতির জন্যে শত শত শিল্প হয় বন্ধ হয়ে যাচ্ছিল, আর না হয় বাংলার বাইরে চলে গিয়েছিল। এমত অবস্থায় পশ্চিমবঙ্গের একটি গ্রাম নাকসালবাড়িতে যখন নাক্সালবাদী আন্দোলন শুরু হয় তখন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাওবাদী নীতি অনুসরণ করা নাক্সালরা বাংলার বড় বড় কৃষক ও পুঁজিপতিদের গান পয়েন্টে রেখে জোর করে টাকা লুট করতে আরম্ভ করে। কলকাতা এবং তার চারপাশে এলাকায় এর ফলে বহু লুটপাট আরম্ভ হয়। রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হতে শুরু করে, মানুষ বিনিয়োগ করতে ভয় পেয়ে যায়, যার ফলে যে শিল্প প্রথমে ছিল তারও বিস্তার হওয়া বন্ধ হয়ে যায়। নাক্সালবাদ বাংলার অধপতন শিল্পে ধাক্কা মেরে আরও এক ধাপ পতনের মুখে ফেলে দেয়। 1969 সালে সিপিআইএম কংগ্রেসকে পরাজিত করে বাংলার শাসনের ক্ষমতায় আসে। কমিউনিস্ট পার্টির ক্ষমতায় আসা বাংলা শিল্পের জন্য বিপজ্জনক প্রমাণিত হয়। সিপিআইএমের আগমনের ফলে বাংলা শিল্পের পতন আরম্ভ হয়ে যায়। আসলে এই পার্টির মূল মতাদর্শ ছিল শ্রমিকদের বেশি বেশি করে অধিকার দেওয়া, যার ফলে তাদের দাবি সেই সময় এতটাই অবাস্তব ছিল যে বিরক্ত হয়ে মালিকরা নিজেই তাদের কোম্পানি বন্ধ করে দেয়। কারণ সেই সময় শ্রমিক ইউনিয়ন গঠন হয়ে যেখানে সেখানে বিক্ষোভ শুরু হয়, যার ফলে মিল মালিকদের সমস্যা বাড়তে থাকে। একদিকে তো দেশ সবে স্বাধীন হয়েছিল, চারিদিকে দারিদ্রতা ছিল, তার উপরে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যে
মিল মালিকরা বাধ্য হয়ে তাদের ব্যবসা বন্ধ করে দেয়, যার সবচেয়ে নেতিবাচক প্রভাব শ্রমিকদের উপরই পড়েছিল, কারণ তারা এর জন্যে বেকারত্বের শিকার হয়। এই সময়ের মধ্যে যত নতুন শিল্পপতিরা আসে তারা বাংলাকে তাদের তালিকা থেকে বাদ দেয়, আর একটি উল্টো গুজরাট, মহারাষ্ট্র ও উপকূলীয় অঞ্চলের রাজ্যগুলিতে শিল্পের বিকাশ আরম্ভ হয়। কিন্তু বাংলায় শিল্পের পতন একইভাবে অব্যাহত থাকে, যার ফলে বাংলায় বেসরকারি কোম্পানিগুলির বিনিয়োগ এতটাই কমে যায় যে বেঁচে থাকা শিল্পগুলিও চরম ঘাটতির সম্মুখীন হয়। এই সময় 1971 সালে পাকিস্তানের অত্যাচারে লক্ষ লক্ষ বাংলাদেশি, যারা মূলত হিন্দু ছিল, তারা সবাই কলকাতার দিকে পালিয়ে আসে। পরিসংখ্যান অনুযায়ী এই সময় অর্থাৎ 1971 সালে প্রায় 60 লক্ষ উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে এসেছিল এবং 1980 সাল পর্যন্ত এই সংখ্যা প্রায় 80 লক্ষ পর্যন্ত পৌঁছে যায়। এক তো বন্ধ মিল এবং কলকারখানা কলকাতায় বেকারত্ব সৃষ্টি করে, অন্যদিকে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু আগমনের কারণে বাংলার পরিস্থিতি আরও অবনতি হতে শুরু করে, যার ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতি মারাত্মক আঘাত পায় এবং বাংলার সম্পদও এতটাই শোষিত হয়েছিল যে এই সমস্যা থেকে বের হওয়ার প্রচেষ্টা প্রায় অসম্ভবে পরিণত হয়। বামপন্থী পার্টি এবং ট্রেড ইউনিয়নের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে 1977 সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে এবং সিপিআইএম সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুকে নির্বাচন করা হয়, যার কাছ থেকে শিল্প উন্নয়নের আশা করা হয়েছিল। সিপিআইএমের পার্টি কর্মীরা বাংলায় সক্রিয়তার সাথে কমিউনিস্ট মতাদর্শের প্রসার করছিল। এই সময় 1978 সালে অপারেশন বর্গা চালু করা হয়। এই নীতির মাধ্যমে সরকার পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার করে, যাতে কৃষিকাজ করা উল্লেখিত জমিতে বর্গাকার তার ন্যায্য অংশ পেতে পারে। সেই সময় বেশিরভাগ কৃষি জমি কয়েকজন জমিদারের আওতায় ছিল, যার ফলে 90% জনসংখ্যা সেই সময় একজন কৃষি শ্রমিক মানে ভাগচাষীর জীবনযাপন করতে বাধ্য হয়েছিল। যদিও এই প্রচেষ্টা বেশিরভাগ মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি এনেছিল, কিন্তু তবুও মাওবাদীরা বর্গা অপারেশনের আড়ালে লুকিয়ে বাংলায় এক আলাদা ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করে। নকশালরা শ্রমিক এবং কৃষকদের একত্রিত করে বড় বড় কৃষক ও জমিদারদের জমি দখল করে নেয়। এই সময় শতাধিক জমিদার এবং সমৃদ্ধশালী কৃষকদের হত্যা করা হয়, তাদের ঘরে ধনসম্পদ লুট করা হয়, যার ফলে সমগ্র পশ্চিমবঙ্গে এক ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়। তার উপরে যখন কমিউনিস্ট মতাদর্শে দীক্ষিত সিপিআইএম পশ্চিমবঙ্গে সরকার গঠন করে, তখন পুঁজিপতিদের সামনে আর কোনো রাস্তা ছিল না। তারা বাধ্য হয়ে কলকাতা থেকে বেরিয়ে যায়। অপারেশন বর্গা থেকে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক লাভবান হয়, যারা কয়েক একর জমিও পায়। যদিও এর ফলে অনেক ছোট ছোট কৃষকদের দলও তৈরি হয়, যারা সমৃদ্ধশালী কৃষকদের জমি দখল করার জন্য হিংসার পথে পা বাড়ায়। এর ফলে বাংলার উচ্চবিত্ত ও সমৃদ্ধশালী লোকেদের মধ্যে এমন ভয়ের পরিবেশ তৈরি হয় যে বহু শিল্পপতিরা এর ফলে বাংলা থেকে দূরত্ব বজায় রাখে। বহু শিল্প এর ফলে বাংলায় আর কখনো গতি পায়নি। পুরনো কোম্পানিগুলিও নিজেদেরকে বাংলা থেকে সরিয়ে নেয়। এই পুঁজিপতিরা বাংলার বাইরে গিয়ে টাকা বিনিয়োগ করে, যার ফলে যে উন্নয়ন পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা ছিল তা অন্য রাজ্যে গিয়ে গতি পায়। যদিও সেই সময় জ্যোতি বসুর সরকার বাংলায় শিল্পের অবস্থা উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়। সেই সময় বাংলায় SMES এর প্রচার করা হয়। 1978 সালে সরকার বাংলার জন্য নতুন শিল্পনীতি তৈরি করে। এই নীতির অধীনে সরকার ক্ষুদ্র শিল্পকে অনেক প্রমোট করে, কারণ সরকার নিজের মতাদর্শের কারণে বেশি বেশি ক্ষমতা শ্রমিকদের হাতে দিতে চেয়েছিল। এই জন্য 1980 থেকে 1990 সাল পর্যন্ত বাংলায় ক্ষুদ্র শিল্পের দারুণ বিকাশ হয়। কিন্তু এরই সাথে বাংলায় ট্রেড ইউনিয়ন, ধর্মঘট এবং লগ আউটের সংস্কৃতি প্রচলন হয়ে ওঠে। লেবার ইউনিয়ন প্রায় সময়ই তাদের দাবিগুলিকে নিয়ে রাস্তায় নামতে শুরু করে, যার ফলে বৃহৎ শিল্পগুলি বাংলা থেকে দূরত্ব বজায় রাখাই ভালো মনে করে। এর উল্টো দিকে ক্ষুদ্র শিল্পের বৃদ্ধির কারণে বাংলায় অনেক লোকের কর্মসংস্থানও জোটে, আর কোথাও না কোথাও এটি বাংলার অর্থনীতির অবস্থা উন্নয়নে সহায়তাও করেছিল। সিপিআইএম সাম্যবাদী মতাদর্শের সরকার ছিল, যারা বিশ্বাস করত অর্থনৈতিক নীতি মালিক ও পুঁজিপতিদের অনুকূলে না হয়ে শ্রমিকদের অনুকূলে বানাতে হবে। এই জন্যে বাংলায় অনেক শিল্পবিরোধী নীতি প্রবর্তিত হয়, যার ফলে বাংলায় বৃহৎ শিল্পের অবসান ঘটে। 1977 থেকে 2000 সাল পর্যন্ত বাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তিনি মূলত MSME অর্থাৎ ক্ষুদ্র শিল্পের উপর জোর দেওয়ার কারণে শ্রমিকদের তো কর্মসংস্থান হয়, কিন্তু এই সব কিছুর ফলে এখানে একটি বড় ভুল হয়, যা তৎকালীন সরকার লক্ষ্য করেনি। আর সেই বড় ভুল ছিল মধ্যবিত্ত কর্মচারীদের উপেক্ষা করা। আসলে মধ্যবিত্তরা ইঞ্জিনিয়ারিং এবং ব্যবসা নিয়ে পড়াশোনা করে সেই সময় বৃহৎ শিল্পে কাজ করতেন। যখন এইসব শিল্পগুলি
আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে, তখন এইসব দক্ষ কর্মচারীদের জন্যেও সমস্যা বাড়তে আরম্ভ করে, যার ফলে তারা বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে কাজের জন্যে অন্য রাজ্যে চলে যায়, যেখানে তারা আরও ভালো সুযোগ সুবিধা পেতে শুরু করে। এত বড় পর্যায়ে দক্ষ শ্রমিকরা বাইরে চলে যাওয়ার কারণে তখন কয়েকটি মাত্র বড় কোম্পানির কলকাতায় অবস্থান ছিল। কোম্পানিগুলিতে দক্ষ শ্রমিকের প্রয়োজন ছিল, যা তারা সেই সময় কলকাতায় খুঁজে পাচ্ছিল না। এমত অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেওয়া ছাড়া বৃহৎ কোম্পানিগুলির কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন বলার জন্যে তো বাংলায় ক্ষুদ্র শিল্প ছিল, কিন্তু এই শিল্প খুব বেশি কর্মসংস্থান দিতে পারেনি। এখানে সেই সময় শ্রমিকদেরই কর্ম ছিল, যাদের কাছে কোনো দক্ষতা ছিল না, যার কারণে তৈরি হওয়া পণ্য বৃহৎ পরিসরে পৌঁছাতে পারেনি। মানে বাংলার অর্থনীতি, যা মধ্যযুগীয় ভারতে বিশ্বের বৃহত্তম অর্থনীতি ছিল, তা তখন স্থানীয় অর্থনীতির বেড়াজালে সীমাবদ্ধ হয়ে পড়ে। 1991 সালে ভারতের অর্থনীতি বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়, যা সুবিধা পেতে 1994 সালে পশ্চিমবঙ্গ সরকার নতুন অর্থনৈতিক নীতি চালু করে, যাতে কোম্পানিগুলি বাংলায় শিল্প স্থাপন করার জন্য সহজে অনুমতি পেতে পারে। এছাড়াও বিদেশি কোম্পানিগুলিকে বাংলায় আকৃষ্ট করার জন্য রাজ্য সরকার ট্যাক্স কনসেশনও ঘোষণা করে, যার ফলে বাংলা অনেক বিদেশি প্রকল্পকে আকৃষ্ট করে। কিন্তু এত অগ্রগতির পরে বাংলার অর্থনীতি ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে পিছিয়েই থাকে। এর প্রধান কারণ হচ্ছে বাংলার দুর্বল পরিকাঠামো, যা সময়ের সাথে পরিবর্তন করা হয়নি। যদিও 1960-এর দশকের শেষ দিক থেকে বাংলার পরিকাঠামো অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো ছিল, কিন্তু বেসরকারি বিনিয়োগ এবং ক্রমাগত উন্নয়নের কারণে দেশের অনেক রাজ্য এই সময়ের মধ্যে এগিয়ে গিয়েছে, যদিও পশ্চিমবঙ্গ সেই একই অবস্থায় রয়ে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের কম রাজস্ব অভাবের কারণে পশ্চিমবঙ্গের সরকার পাবলিক পরিকাঠামোতে অর্থ ব্যয় করতে পারেনি। এছাড়াও বাংলার অর্থনীতি কৃষি ব্যবস্থার উপর অধিক নির্ভরশীল ছিল। বামফ্রন্টের শাসনের সময় এই চিত্র পাল্টে দেওয়ার পরিবর্তে তারা বাংলার কৃষি ব্যবস্থাকেই বেশি অগ্রাধিকার দেয়। বাংলায় যে কোনো কোম্পানির জন্যে শিল্প স্থাপন করা এই জন্যে কঠিন হয়ে গিয়েছিল, তার কারণ এখানে শিল্পের জন্য জমি পাওয়া সহজ বিষয় ছিল না। আসলে সরকার যে ভূমি সংস্কার করেছিল, তার দ্বারা এটা নির্ণয় করা হয়নি যে কোন জমির উপর শিল্প স্থাপন করা যেতে পারে। এই বিভ্রান্তির কারণে যখন বাংলায় কোনো কোম্পানিকে জমি বরাদ্দ করা হতো, তখন এর জন্যে কৃষকরা প্রচণ্ড প্রতিবাদ করত। আর এইরকম প্রতিবাদ রতন টাটা তার টাটা ন্যানো প্রকল্পের সময়ও পশ্চিমবঙ্গে সহ্য করেছিলেন। 2006 সালে পশ্চিমবঙ্গে শিল্প বিকাশের একটি সুবর্ণ সুযোগ আসে, যখন রতন টাটা তার টাটা ন্যানো প্রকল্প স্থাপনের জন্য পশ্চিমবঙ্গের সিঙ্গুর অঞ্চলকে বেছে নেন। এটি রতন টাটার একটি ড্রিম প্রজেক্ট ছিল। এই জন্যই প্ল্যান্ট 1000 একর জমির উপর স্থাপন হওয়ার কথা ছিল। রাজ্য সরকারও তাই এই প্ল্যান্টের মাধ্যমে বাংলার শিল্প বিকাশের স্বপ্ন দেখছিল, যাতে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হতে পারে এবং মানুষ কাজের ক্ষেত্রে আরও ভালো সুযোগ সুবিধা পেতে পারে। কিন্তু যখনই সরকার টাটাকে জমি দেওয়ার ব্যবস্থা করে, তখন বাংলার কৃষকরা এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে। সিঙ্গুরে বসবাসকারী কৃষকদের আপত্তি ছিল যে প্রস্তাবিত জমির জন্যে সরকার জনগণকে জমি খালি করতে বাধ্য করেছে এবং তার বিনিময়ে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা যথেষ্ট ছিল না। এছাড়াও সরকার নিউ হাউজিং ফ্যাসিলিটি দিতে এত বিলম্ব করেছিল যে সেই সময়ের মধ্যে এর কারণে বহু মানুষ রাস্তায় নেমে পড়ে। এই প্ল্যান্ট স্থাপন করার জন্যে শুধুমাত্র কৃষকরাই নয়, বরং এনজিও, পরিবেশবিদ, বুদ্ধিজীবী এবং বিরোধী দলের পক্ষ থেকে অনেক প্রতিবাদ করা হয়েছিল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই প্ল্যান্টের বিরুদ্ধে সেই সময় প্রতিবাদ করেছিলেন। 2 বছর ধরে চলা এই প্রতিবাদের কারণে রতন টাটা অবশেষে তার প্ল্যান্ট গুজরাটে স্থানান্তরিত করেন। এই সিদ্ধান্তের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মজীবনে তো ব্যাপক লাভবান হন, কিন্তু এর ফলে বাংলা আবার শিল্পের উন্নতি থেকে অনেক পিছিয়ে পড়ে। যে প্রকল্পের মাধ্যমে বাংলার অর্থনৈতিক উন্নয়ন বাড়তে পারত এবং মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারত, সেই সব কিছু নষ্ট হয়ে যায়। টাটা ন্যানোর ব্যর্থতার পর কোনো কোম্পানি বিনিয়োগের জন্যে বাংলার দিকে আর ফিরেও তাকায়নি। বাংলা শুধুমাত্র কৃষি সেক্টরে সীমাবদ্ধ হয়ে পড়ে। 2011 সালের বিধানসভা নির্বাচনে টিএমসি পার্টি বাংলায় বিশাল জয় পায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসেন। যদিও তৃণমূলের শাসনের পরেও বাংলার অর্থনীতি একইভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। 2012 থেকে 2017 সালের মধ্যে বাংলার বৃদ্ধির হার ছিল 5.5%, যদিও ভারতের বৃদ্ধির হার তখন ছিল 7.1%। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলায় শিল্প সমস্যার সমাধান না হওয়া।
এক উর্বর জমির কারণে মানুষ শিল্প বিকাশকে ছেড়ে কৃষিকাজকে বেছে নেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও শিল্পকে ছেড়ে দিয়ে কৃষি সেক্টরে নজর দিয়েছে। এর ফলে বাংলার জিডিপিতে আজও 12% শেয়ার কৃষি সেক্টরে রয়েছে এবং এখানকার 65%-এরও বেশি কাজ কৃষি সেক্টর থেকেই উৎপন্ন হয়। কিন্তু এরপরেও পশ্চিমবঙ্গের কৃষি উৎপাদন গ্লোবাল উৎপাদনের 2/3-রও কম। পশ্চিমবঙ্গের প্রাথমিক ফসল হলো ধান, যার উৎপাদন 2017 থেকে 18 সালের মধ্যে 2926 কেজি পার হেক্টর ছিল। যদি অন্যদিকে 2023 সালে গ্লোবাল এভারেজ ইল্ড 4250 কেজি পার হেক্টর ছিল। এই কম উৎপাদন এই বিষয়ের দিকে ইঙ্গিত করে যে বাংলার অর্থনীতি স্ট্যাগনেন্ট হয়ে পড়েছে। এছাড়াও 2015 সালের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে ভারতের সবচেয়ে বড় আনঅর্গানাইজড সেক্টর পশ্চিমবঙ্গতেই রয়েছে, যার ফলে বাংলার অর্থনীতি ক্রমাগত পতনশীল হচ্ছে। 2080 সালে যেখানে দেশের মোট উৎপাদনে বাংলার শেয়ার ছিল 12%, তা কমে 2011 সালে শুধুমাত্র 4%-এ চলে আসে, যার মুখ্য কারণ হচ্ছে বাংলার শিল্পবিরোধী মানসিকতা। এরই সাথে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি এই ভিডিও আপনার পছন্দ হয়েছে। ভিডিওটি নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।